ডিয়ার স্টুডেন্টস, বেসিক্যালি ক্লাস 9 থেকে 9 এবং 10 সবার দুজনকেই বলার আছে। এটা একটা ইন্টারেস্টিং ইস্যু, যেটা অনেকের মনে খটকা লাগে। হয়তো সমস্যা সমাধান হয়তো করা হয় না 9-10 পর্যন্ত, ঠিক আছে, কিন্তু একটা খটকা থেকেই যায়, যেটা কেন হলো। এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা 15 মিনিটের হতে পারে আলোচনা, বা আধ ঘন্টার হতে পারে। ঠিক, আলোচনাটা ছোট, খুব একটা লেন্দি করব না, কিন্তু খুব ইন্টারেস্টিং। বলে কেন? দেখো, আমরা পরমাণুর গঠন চলে যাই। পরমাণুর গঠনে আমরা ইলেকট্রন বিন্যাস শিখেছিলাম। তাহলে এবার ভালো করে মনে করো, ক্লাস 9-এ আমরা কি পড়েছি, যে পরমাণুর ঠিক কেন্দ্রে আমরা যেটা রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে দেখেছিলাম, এখানে থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তন করে, ঘূর্ণায়মান। তাহলে যদি এইগুলো একটা ভাবি কক্ষপথ, যেটা বিজ্ঞানী নীল বোরের চিন্তাভাবনায় ছিল, তাতে ক্লাস 9-এ পড়েছ যে প্রত্যেকটা কক্ষপথের একটা ধারণ ক্ষমতা আছে। নিউক্লিয়াসের সব থেকে কাছের কক্ষ সেটা হচ্ছে ছোট সব থেকে, তারপরে আস্তে আস্তে যত দূরে যাব তত কক্ষে ধারণ ক্ষমতা, ইলেকট্রনের ধারণ ক্ষমতা বাড়বে। এবং তার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 2n²। এনটা কি? এনটা লেখা আছে ওখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার? ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই তো। ঠিক আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন। এবার যখন প্রথম কক্ষ, তার মানে এর ক্ষেত্রে তোমার n = 1, এন এর মান কত? 1। ঠিক আছে, এটাকে বলা হয় কে। তারপরেরটায় এন এর মান 2, এল। n = 3 মানে হচ্ছে এম। ফাইন, কোনো অসুবিধা নেই। তার মানে প্রথম কক্ষ যেটা, তার ধারণ ক্ষমতা কত? সর্বাধিক সর্বোচ্চ কটা ইলেকট্রন ধরতে পারে? সেটা হচ্ছে 2 × 1² = 2। তার মানে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে। দ্বিতীয় কক্ষে 2 × 2² = 8। তার মানে 4 × 2 8। তৃতীয় কক্ষে 2 × 3² = 18। 9 × 2 18। চতুর্থ কক্ষে 2 × 4² = 32। এইভাবে প্রত্যেকটা কক্ষের ধারণ ক্ষমতা এগোচ্ছে। ফাইন। এবার দেখো, এবার যদি ইলেকট্রন বিন্যাস যখন তোমরা করেছো, তখন কি করেছো? ঠিক, তাহলে ধরো আমি বলছি সোডিয়াম 11। কি করেছো? যেহেতু প্রথম 11টা, মানে কি মোট 11টা ইলেকট্রন রয়েছে, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 11, তার মানে প্রথম কক্ষে 2টো কমপ্লিট হয়ে গেল। তারপরের কক্ষে এখনো পড়ে আছে কটা? 9টা। তারপরের কক্ষটা ভর্তি হলো 8টা। তারপরে কক্ষে পড়ে থাকছে 1টা। তার মানে নিউক্লিয়াসের প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকে, ঘুরছে। তারপরে কক্ষে 8টা ইলেকট্রন ঘুরছে, সোডিয়ামের ক্ষেত্রে 4 5 6 7 8। আর তারপরে কক্ষে 1টা ইলেকট্রন ঘুরছে। কোনো প্রবলেম নেই। আমাদের প্রবলেম আর্গন পর্যন্তও নেই। আর্গন 18। কত? 18। ন্যাচারালি প্রথম কক্ষে 2টো ভর্তি হয়ে গেছে, দ্বিতীয় কক্ষে 8টা ভর্তি হয়ে গেছে, তৃতীয় কক্ষে 8টা ভর্তি হয়ে গেছে। তাহলে মোট কটা? 2 8 8। প্রথম কক্ষে মোট 18টা। এইবার চলে আসি প্রবলেমের জায়গায়। আমাদের পড়তে হয় ক্লাস 9-এ অ্যাটমিক নাম্বার 20 পর্যন্ত, অর্থাৎ ক্যালসিয়াম। তারপরে ক্লাস একটু উঁচু ক্লাসে যখন যাব, আর একটু এক্সটেনশন হবে, ঠিক না? মোটামুটি তখন জিঙ্ক পর্যন্ত, ঠিক না? ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, এরকম একটা এলিমেন্টসগুলো নিয়ে আমরা তখন একটু আলোচনা করব। কিন্তু ক্লাস 10 পর্যন্ত ক্যালসিয়াম নিয়ে পর্যন্ত ঠিক আছে। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে যখন লিখছি, তখন তো অবভিয়াসলি তোমরা প্রথমে কি লিখবে? স্যার প্রথম কক্ষে 2টো ইলেকট্রন ধরে পটাশিয়াম 19, তারপরে কক্ষে ধরে হচ্ছে 8টা সর্বোচ্চ, তারপরে কক্ষে ধরে সর্বোচ্চ 18টা। ন্যাচারালি আমরা এটাই এক্সপেক্টেড যে এখানে যে 8 আর 2 যদি 10 হয়, তাহলে বাকি 11টা এখানে হবে।
কিন্তু যখনই তুমি 11টা লিখছো তখনই ভুল হয়ে যাচ্ছে। বলে কেন স্যার? তার কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমরা লিখি 2 8 এই কত সরি 8 2 10 19 আর 9, এটা হওয়ার কথা। তা তোমরা লিখছো কি 2 8 8, অর্থাৎ এটাকে রেখে দিচ্ছ, তারপরের কক্ষে একটা নিয়ে, এইটা হচ্ছে ঠিক। কিন্তু এখানে একটা প্রশ্ন অ্যারাইজ করছে সবার মনে, স্যার এটা হলো কেন? অর্থাৎ তৃতীয় কক্ষ এটা ভর্তি পুরোপুরি না হয়ে চতুর্থ কক্ষে ইলেকট্রন কি করে চলে গেল? একইভাবে আরেকটা আমাদের পড়তে হয় পটাশিয়ামের সঙ্গে ক্যালসিয়াম, যেটা আমরা লিখে থাকি 2 8, হিসেব মতো 8 আর 2 10, আর 10 এটা না লিখে এটা হয় না, আমরা লিখি 2 8 8 2। কেন? তাহলে এই যে দুটো প্রশ্ন অনেকের মনে আছে, আবার অনেক স্কুলের, আমি জানি, আমার বিশ্বাস এটা, আমি জানি না সবার সঙ্গে পরিচয় নেই, আমি স্কুলে কি হয় সে তো আমার স্কুল বাদ দিয়ে অন্য স্কুলে জানতে যাবো না, তবে মনে হয় যে বেশিরভাগ মাস্টারমশাই একটু কম বেশি বুঝিয়ে দিয়েছেন, ঠিক আছে না? কিন্তু যে সকল ছেলেরা বুঝতে পারোনি, বোঝানো হয়নি, তাদের জন্য এই ভিডিওটা করা, তারাই দেখো, ঠিক আছে? তাহলে আমাদের প্রবলেম হচ্ছে পটাশিয়াম 19 2881, ক্যালসিয়াম 20 2882, এই দুটো কেন, এরা এই অবস্থায় বিরাজ করছে কেন? এটার উত্তর 11-এ যে আমরা ক্লাস 10-এর পরবর্তী ক্লাসে সায়েন্সে যে নিয়ে যারা পড়বে, রসায়ন থাকবে, সেখানে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক না? তার কারণ তখন বিভিন্নভাবে এটাকে আমরা অ্যানালিসিস করবো, এবং তখন বলবে হ্যাঁ স্যার এটা তো হবেই, তখন বলবে হ্যাঁ স্যার এটা হবে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। এবং আমরা যদি এখন ভাবি যে 11-এর মতো করে আলোচনা করব, তাহলে দেখা যাবে যে সেটা হয়তো আরও 5টা পার্ট লাগলো, 3টে 4টে 5টা, যা আমি যাই না। আর যদি তোমাদের কারো মনে হয় যে আমরা হ্যাঁ এটাকে একটু উচ্চ স্তরে যেয়ে বুঝবো, তাহলে আমার চ্যানেলে তোমার অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন যেটা দেওয়া আছে, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তারা দেখতে পাও, ঠিক আছে? যেটা 11-এর এবং আইআইটি স্ট্যান্ডার্ড, একদম পরিষ্কার বলছি 11, তার সঙ্গে জয়েন্ট আইআইটি যে কোনো অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা দেবে, যে ধরনের প্রবলেম থাকে এবং যে ধরনের থিওরি থাকে পুরোটাই করে দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো যে কতগুলো পার্ট লেগেছে। অ্যাটমিক স্ট্রাকচার বোঝাতে যে 17টা পার্ট লেগেছে, ক্যান ইউ ইমাজিন? 17টা পার্টে শেষ হয়েছে অ্যাটমিক স্ট্রাকচার, এবং ছোট ছোট ভিডিও নয়, আধ ঘন্টা 40 মিনিটের সব ভিডিও, ক্লিয়ার? তা যাই হোক, আমরা এবার ক্লাস 10-এ আমরা একটু রসায়নটা বুঝি আগে। আমরা যখন, দেখো একটা জিনিস একটু বলে দিই রসায়নটা, তারপর তোমাদের মতো করে বুঝিয়ে দেবো যে এটা কেন হয়েছে, ক্লিয়ার? তাহলে প্রথমে যদি রসায়নের দিকটা দেখি, রসায়নের দিকে বিজ্ঞানী যখন নীল বোর, বিজ্ঞানী নীল বোর, তিনি বলল কক্ষ। কক্ষ হচ্ছে কি, যে নিউক্লিয়াসের চারিদিকে যেখানে ইলেকট্রন ঘোরে সেই এলাকাটার নাম দিল কক্ষ। পরবর্তীকালে দেখা গেল যে কক্ষ ওরকম স্পেসিফিক কোনো একটা ক্ষেত্র বা কোনো একটা দাগ নয়, বা কোনো একটা ওয়ে নয়, পথ নয়, রাস্তা নয়। তাহলে কক্ষটা কি? কক্ষটা একটা অঞ্চল। তাহলে কক্ষটা কি? কক্ষটা একটা এলাকা, যে এলাকায় ইলেকট্রন থাকতে পারে। তাহলেই তো সমস্যা হয়ে গেল। তাহলে ইলেকট্রন যদি একটা এলাকা জুড়ে থাকে, তাহলে ইলেকট্রনটাকে পাবো কি করে? তখন বিজ্ঞানী এর পরবর্তীকালে অ্যানালিসিস করে বিজ্ঞানী সোমারফিল্ডের আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই হাইড্রোজেনের মতো একটা, হাইড্রোজেনের যে বাতি, সেই বাতি থেকে যে আলোগুলো বেরিয়েছিল, বর্ণালী তৈরি হয়েছিল, সেটাকে অ্যানালিসিস করে একটু গোলমাল পাওয়া গেছিল। গোলমালটা পরে ওই যে বললাম 11-এ যে সব একদম বিস্তারিতভাবে আছে, আমার চ্যানেলে আছে, 11-এ উঠলে সেগুলো দেখে নিও, বুঝতে পারবে সব। তো যাই হোক, বোরের পরে আমি একদম সংক্ষেপে বলছি, ওইদিকে আমি যাবই না বর্ণালী অ্যানালিসিস নিয়ে। তাহলে বোরের পরে যে কক্ষের ধারণা তোমরা পড়লে, আমরা জানি সেই হিসাবে ইলেকট্রন বিন্যাস করে থাকি। পরবর্তীকালে বিজ্ঞানী সোমারফিল্ড বলল যে না, অ্যাকচুয়ালি এইভাবে কক্ষ বলে কিছু হয় না,
তাহলে বিজ্ঞানী একটা এলাকা জুড়ে ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনগুলো বিভিন্নভাবে ঘুরতে পারে। কীরকম? কখনো এইভাবে ডিম্বাকার, কখনো বৃত্তাকার, বিভিন্নভাবে এই এলাকায় ঘুরছে। ডিম্বাকারও হতে পারে কিংবা বৃত্তাকারও হতে পারে। বৃত্তাকার বলে এরকম কিছু হয় না, ওটা একটা স্পেশাল জিনিস। তার মানে ডিম্বাকার কিংবা বৃত্তাকার, ইলিপ্টিক্যাল অর স্ফেরিক্যাল, দুভাবেই এই এলাকায় ইলেকট্রন ঘুরতে পারে, ঠিক কিনা? তারপরে এই বিজ্ঞানী সোমারফিল্ডের চিন্তাভাবনা থেকে এলো যে তাহলে যখন সে বিভিন্ন আকারের, আকৃতি, বিভিন্ন বিভিন্নভাবে সে ঘুরতে পারছে, সেখান থেকেই আরেকটা কনসেপ্ট এলো কি, যে কক্ষর, যে বলছি কনসেপ্ট, কক্ষর ভেতরে একটা অঞ্চলকে ভাবা যেতে পারে যেটাকে বলা হয় উপকক্ষ। তার মানে এটাকে বলা হয় সাব অরবিট। তাহলে কক্ষের ভেতরে ইলেকট্রন পাওয়া যতটা অসুবিধা, তার থেকে সুবিধা হচ্ছে কক্ষের ভেতরে যে উপকক্ষ আছে সেখানে যদি ইলেকট্রনকে খুঁজি, তাহলে সেটা অনেক বেটার, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একটু বাড়ে। তাহলে এইভাবে আমাদের কোয়ান্টাম মেকানিক্সে SPDF 4 ধরনের উপকক্ষের সন্ধান পাওয়া গেল। ক ধরনের? 4 ধরনের উপকক্ষ। এখানেও কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নিয়ে কোনো কথা এলো না, হয়তো এখানে বেশি পাওয়ার সম্ভাবনা একটু বাড়ছে। এইবার তার পরবর্তীকালে জিম্যান তার ম্যাগনেটিক অ্যানালিসিস থেকে চুম্বক ক্ষেত্রের বিশ্লেষণ করে দেখালো যে, এবং তার সঙ্গে এই যে এগুলো সবই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বলে একটা শাখা রয়েছে, সেই শাখারই অংশ, অর্থাৎ মডার্ন ফিজিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান। সেই অ্যানালিসিস করে এই উপকক্ষর ভেতরে সব থেকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে বেশি, সেই জায়গাটাকে খুঁজে বার করা হলো, যেখানে ইলেকট্রন গেলে পাবই, তাহলে সেটাকে বলা হলো কক্ষ। সেটাকে কি বলা হলো? কক্ষ। বোঝা গেল? তার মানে আমরা অ্যাকচুয়ালি এতদিন যে কক্ষ নিয়ে কথা বলছি, যেখানে গন্ডগোলটা বেঁধেছে কক্ষে ইলেকট্রন থাকা নিয়ে, অ্যাকচুয়ালি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কক্ষে নয়, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে কক্ষের অন্তর্গত যে কক্ষক রয়েছে। কক্ষকটা কিছুই নয়, এর ভেতর ইলেকট্রন এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, একটা অঞ্চলে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাহলে সেই এলাকাটাকে যদি একটা কক্ষ বলি, তার ভেতর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যদি এই পয়েন্টটাই বেশি হয়, সেটাকে বলা হচ্ছে কক্ষক। ক্লিয়ার? তাহলে এইটা গেল রসায়ন। এদিকে মাথা না গলিয়ে যদি এটাকে একদম সিম্পলিফাই করে নিজেদের মতো করে বিজ্ঞানের বাইরে একটু বেরিয়ে অ্যানালিসিস করি, তাহলে কেমন হয়? ধরো যে তোমার স্কুলটা, ইয়োর স্কুল ইজ অ্যান অ্যাটম। তোমার স্কুলটা হচ্ছে একটা পরমাণু। তাহলে স্কুলটা যদি একটা পরমাণু হয়, স্কুলের প্রত্যেকটা তলা, সাপোজ দিস ইজ ফার্স্ট ফ্লোর, এটা কি ফার্স্ট ফ্লোর, এই ফার্স্ট ফ্লোরটা হচ্ছে অরবিট। তাহলে এক একটা তলা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ধরো সেটা হচ্ছে একটা কক্ষ, অরবিট, যেখানে ইলেকট্রন থাকে, অর্থাৎ স্টুডেন্ট থাকে। তাহলে আমি যদি ইলেকট্রনের সঙ্গে স্টুডেন্টকে কম্পেয়ার করি, একটা স্কুলকে যদি ভাবি একটা পরমাণু, তাহলে স্কুলের প্রত্যেকটা ফ্লোর হচ্ছে এক একটা অরবিট বা কক্ষ। তাহলে দোতলা, সেকেন্ড ফ্লোর, তাহলে এটা কি অরবিট? সেকেন্ড অরবিট। তাহলে এই ফার্স্ট ফ্লোরের নাম দাও, স্কুলের প্রথম তলার নাম দাও কে, তারপরেরটা এল। থার্ড অরবিট, থার্ড ফ্লোর হচ্ছে এম, বিল্ডিং এর চতুর্থ তলা হচ্ছে এন। এবার একটা ইলেকট্রন মানে একটা তোমার ইলেকট্রনকে যদি আমি খুঁজি বা একটা স্টুডেন্টকে যদি খুঁজি, একটা স্কুলে কোন তলায় আছে খোঁজা খুব মুশকিল। তাহলে এবার নীল বোরের চিন্তাভাবনা অনুসারে সে বলে দিল যে একটা তলায় যাও, কিন্তু সেই তলায় যে কোথায় খুঁজবো? সেখানে তো অনেক রুম আছে, কোন রুমের ভেতর সে থাকবে আমি জানি না।
তাহলে আমি যদি একটু স্পেসিফিক হই, রসায়নের সঙ্গে কম্পেয়ার করি, যে রসায়নের যে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ, সেখানে দেখা গেছে যে প্রথম কক্ষে একটাই উপকক্ষ আছে, একটাই কক্ষক আছে। তাহলে লেটস একটু যদি ওটাকে কম্পেয়ার করি, যে প্রত্যেকটা উপকক্ষ হচ্ছে এক একটা রুম। তাহলে প্রথম কক্ষে একটাই রুম আছে এস। তাহলে এস, এই উপকক্ষগুলো কি হচ্ছে, এক একটা কক্ষের বা এক একটা তলার রুম। তাহলে দ্বিতীয় কক্ষে আছে কি, এস পি। তৃতীয় কক্ষে আছে কি, তিনখানা রুম, এস পি ডি। তাহলে এই এস পি ডি আমি একটা কি বলবো, উপকক্ষ। তাহলে কক্ষের ভেতরে কি রয়েছে, উপকক্ষ রয়েছে। তাহলে আমাদের স্কুলের প্রথম তলায় আছে একটা রুম এস, দ্বিতীয় তলায় আছে দুটো উপকক্ষ অর্থাৎ দুটো রুম এস আর পি, তৃতীয় কক্ষে আছে তিনটে রুম এস পি ডি, চতুর্থ কক্ষে আছে চারটে রুম এস পি ডি এফ। ক্লিয়ার? এইটুকু বোঝো। তাহলে এইটা হলো আমাদের স্কুলের প্যাটার্ন। নিউক্লিয়াসের যদি ভাবি, তাহলে প্রথম কক্ষে একটা উপকক্ষ এস, দ্বিতীয় কক্ষে এসপি দুটো উপকক্ষ, তৃতীয় কক্ষে এসপি ডি তিনটে উপকক্ষ, চতুর্থ কক্ষে এসপি ডি এফ চারটে উপকক্ষ। এইবার এক একটা রুমে কটা করে স্টুডেন্ট ধরে, এক একটা রুমে কটা করে স্টুডেন্ট ধরে, এক একটা রুমে এস, এই রুমে আছে কটা, একটা বেঞ্চ। কটা বেঞ্চ, একটা বেঞ্চ। এই বেঞ্চটা, তার মানে আমি বলে দিই, এই তলাগুলো হচ্ছে কক্ষ, রুমগুলো হচ্ছে উপকক্ষ, আর বেঞ্চগুলো হচ্ছে কক্ষক। তাহলে প্রত্যেকটা বেঞ্চ হচ্ছে কক্ষক। একটা বেঞ্চে কটা ধরে, দুটো করে ছাত্র ধরে। তার মানে আমরা বুঝতে পারলাম রসায়নে আমরা দেখব একটা কক্ষকে কটা ইলেকট্রন ধরে, দুটো করে ইলেকট্রন ধরে। তাহলে এস উপকক্ষে যে কক্ষক রয়েছে, সেই কক্ষকটা এস কক্ষক। সেখানে কটা ইলেকট্রন, কটা বেঞ্চ আছে, সেখানে রয়েছে একটি বেঞ্চ। কটা বেঞ্চ, একটি বেঞ্চ। তার মানে কটা ধরবে, দুটো স্টুডেন্ট ধরবে। তার মানে প্রত্যেকটা এস কক্ষে, উপকক্ষে এস উপকক্ষে দুটো করে ইলেকট্রন ধরে, একটা করে বেঞ্চ আছে। আচ্ছা, পি যে রুমটা রয়েছে, যে রুমটা পি নামক পরিচিত, সেখানে তিনটে বেঞ্চ আছে। কটা বেঞ্চ আছে, একটা, দুটো, তিনটে। তার মানে পার বেঞ্চ কটা করে ধরে, দুটো করে স্টুডেন্ট। তার মানে মোট পিতে কটা ধরে, ছটা। এক, তাহলে এই পিতেও ছটা ধরবে। আর ডি যে রুমটা রয়েছে, ডি রুমটা বড় রুম, যেখানে পাঁচটা বেঞ্চ আছে। তার মানে কটা স্টুডেন্ট ধরে, 10টা স্টুডেন্ট ধরে। এইবার এফ এ কটা আছে, তার মানে এখানেও পিতে তিনটে, আর ডিতে কটা, পাঁচটা। এফটা বড়, এফ এ কটা ধরে, বেঞ্চ আছে 7টা, 3, 4, 5, 6, 7। তার মানে এফ এ কটা ধরে, 14টা। ক্লিয়ার? তার মানে এস এ দুটো, এস এ দুটো, এস এ দুটো, এস এ দুটো। পিতে কটা, 6টা, পিতে 6টা, ডিতে 5 দিয়ে 10টা, এফ এ 7 দিয়ে 14টা। প্রত্যেকটা বেঞ্চে দুটো করে ছাত্র, 10টা, 6টা। তাহলে এবার দেখো অটোমেটিক ধারণ ক্ষমতা বেরিয়ে গেল। প্রথম কক্ষের ধারণ ক্ষমতা দুটো, 2n² করে দেখো। দ্বিতীয় কক্ষের ধারণ ক্ষমতা 2 আর 6, 8টা। তৃতীয় কক্ষের ধারণ ক্ষমতা 2 আর 6, 8 আর 2, 10, 18টা। চতুর্থ কক্ষের ধারণ ক্ষমতা 6 আর 2, 8 আর 10, 18, আর 14, 32টা। তাহলে মোট ধারণ ক্ষমতা হয়ে গেল। তার মানে এইবার দেখো, তার মানে আমরা বুঝতে পারলাম যে কক্ষের ভেতর উপকক্ষ রয়েছে, তার ভেতরে কক্ষক রয়েছে, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তোমাদের মতো করে বলছি কিন্তু, ঠিক আছে? এইবার তাহলে প্রথম কক্ষে এস উপকক্ষ, যাতে দুটো ইলেকট্রন থাকতে পারে।
দ্বিতীয় কক্ষে যদি যাই, সেখানে এস এবং পি দুটো উপকক্ষ, ঠিক। এবার দুটো উপকক্ষের ভেতর প্রত্যেকটা বেঞ্চ আমি কি বললাম, এরা হচ্ছে কক্ষক, যেখানে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, প্রত্যেকটা কক্ষকে দুটো করে ইলেকট্রন। তাহলে এস উপকক্ষে একটাই কক্ষক আছে এস, যেখানে দুটো ইলেকট্রন আছে। পি উপকক্ষের ভেতরে তিনটে বেঞ্চ আছে, তার মানে 3 2 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে কটা কক্ষক? একটা, দুটো, তিনটে কক্ষক। প্রত্যেকটা কক্ষকে কিন্তু নাম আছে, প্রত্যেকটা কক্ষকের নাম আছে, ঠিক আছে। যেমন এটা পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে বেঞ্চগুলোর নাম কি? এস এর ক্ষেত্রে এস, পি এর ক্ষেত্রে পি এক্স, পি ওয়াই, পি জেড। একই রকম ডির ক্ষেত্রে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এফ এর ক্ষেত্রে তেমন কোনো নাম করা হয়নি কোয়ান্টাম মেকানিক্সে, এবং তার আকারও আমরা জানতে পারিনি। এবার এর ক্ষেত্রে মানে জানতে পারিনি মানে কি, খুব কমপ্লিকেটেড, জানা গেছে কিন্তু খুব কমপ্লিকেটেড, জটিল। পি যে কক্ষক তার শেপ কেমন? ডাম্বেল শেপ, আর ডি হচ্ছে ডাবল ডাবল। যাও, ওদিকে যাবোই না, জটিলতা করবোই না। তাহলে একটা স্টুডেন্টকে বলো যে একটা স্টুডেন্টের যদি ঠিকানা বার করতে হয়, আচ্ছা আরেকটু স্পেসিফিক করে দিই, এই রুমগুলোকে তুমি বলবে স্যার এটা তো প্রথম তলা, তাহলে প্রথম তলায় যে রুমটা আছে তাকে আমি বলি কি নাম দিই? কারণ এও তো এস, এও এস, এও পি, ওসব না করে ঝামেলা করে লাভ নেই। তাহলে একটা কাজ করি, এর নাম দিয়ে দিই প্রথম তলায় 1s, চিনতে পারবো। এটা দ্বিতীয় তলা মানে 2s, 2p। তৃতীয় তলা মানে 3s, 3p, 3d। এটা 4s, 4p, 4d, 4f। তাহলে এই রুমগুলোর নাম হয়ে গেল, অর্থাৎ প্রত্যেকটা উপকক্ষের নাম হয়ে গেল, যে উপকক্ষগুলো কোথায় আছে, কোন কক্ষে রয়েছে। তাহলে প্রথম কক্ষে একটা উপকক্ষ 1s, তার ভেতর একটাই কক্ষক 1s, যেখানে দুটো ইলেকট্রন ধরে। দ্বিতীয় কক্ষে বা দ্বিতীয় তলায় দুটো রুম আছে 2s, 2p। প্রথমটায় একটা বেঞ্চ, একটাই কক্ষক 2s। দ্বিতীয়টায় তিনটে বেঞ্চ, অর্থাৎ তিনটে কক্ষক, মোট 6টা ধরে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এইভাবে তোমার ইলেকট্রনগুলো কক্ষে নয়, কক্ষের ভেতর যে কক্ষক আছে, অর্থাৎ যে তলায় যে রুম আছে সেই রুমের ভেতর স্টুডেন্ট যায়, যে কক্ষকের ভেতর থাকে, অর্থাৎ একটা বেঞ্চে যেয়ে বসে। তাহলে এবার আমাকে বলো তো, একটা স্টুডেন্টের যদি ঠিকানা বলা হয় যে স্টুডেন্টটা কোথায় আছে, তোমাকে কি বলবে? যে 3 তলায় যে খুঁজুন? নো, সেটা সঠিক বলা হলো না। তাহলে সঠিকভাবে বলতে গেলে বলতে হবে যে একটা স্টুডেন্ট হয়তো 3 তলায় কোথায় আছে? 3p নামক রুমে। 3p নামক রুমের ভেতর কোনটায় রয়েছে? মাঝের বেঞ্চে বসে আছে। তাহলে সেখানেই সেই স্টুডেন্টটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে আমাকে একটা ফ্লোর বলে দিল, সেখানে স্টুডেন্ট পাওয়ার সম্ভাবনা খুব কম। আমি কোথায় খুঁজে বেড়াবো? বিভিন্ন রুমে ঢুকবো, তাহলে সম্ভাবনা কমে গেল। একে বলবো তুমি কি সেই, ওকে বলবো তুমি কি সেই। কিন্তু যদি বলা হয় 3 নম্বর ফ্লোরে আপনি যান, 3p রুমে যান, সেই 3p রুমের ভেতরে আপনি মাঝের বেঞ্চে খুঁজুন, তাহলে প্রবাবিলিটি ম্যাক্সিমাম হলো। অর্থাৎ এই যে বেঞ্চ, দ্যাট ইজ কক্ষ, কোথায় আছে? রুমে আছে, উপকক্ষে আছে। উপকক্ষটা কোথায় আছে? একটা কক্ষের ভেতর রয়েছে। দিস ইজ দ্য সিম্পল কনসেপ্ট, যেভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। এইবার তার মানে আমি যখন ইলেকট্রন ফিল আপ করছি, তখন কি করে ফিল আপ হচ্ছে? অ্যাকচুয়ালি কক্ষের ভেতর উপকক্ষ রয়েছে, সেখানে রুমের ভেতর প্রবেশ করছে, তারপরে বেঞ্চে যেয়ে বসছে। এবার রুমের ভেতর যখন প্রবেশ করাবো, তখন একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী আওবাও, AFBAU, বিজ্ঞানী আওবাও, তিনি বললেন যে কক্ষ পরপর ফিল আপ হতে হতে যায় না, কারণ কক্ষে তো ইলেকট্রন থাকে না, ইলেকট্রন উপকক্ষের ভেতর, রুমের ভেতর ঢোকে, তারপরে বেঞ্চে বসে। তাহলে রুমের ভেতর যখন ঢুকবে, তখন একটা জিনিস তাকে মাথায় রাখতে হবে, যে রুমের এনার্জি সব থেকে কম, শক্তি সব থেকে কম, সেই রুমে আগে যাবে। কে যাবে? ইলেকট্রনটা সব থেকে আগে যাবে। এই জায়গাতে বিজ্ঞানী আওবাও তোমার যেটা যদিও আমি কোয়ান্টাম মেকানিক্যাল, ওই যে কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তার সঙ্গে গৌণ কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এগুলো আছে। তাহলে বিজ্ঞানী আওবাওয়ের ধারণা অনুসারে বলল কি, কক্ষ নয়,
যে উপকক্ষগুলো রয়েছে সেই উপকক্ষের শক্তি, ক্রমবর্ধমান শক্তি অনুসারে ইলেকট্রনগুলো ফিল আপ হবে। তাহলে সেটাই যদি হয় তাহলে এটা এরকম হলো কেন, ওয়াই? তার কারণ দেখো, পটাশিয়ামের প্রথম কক্ষে দুটো, আচ্ছা সব থেকে শক্তি যদি পরপর সাজাই তাহলে সেই সাজানোটা সাজিয়ে নিই। তাহলে সবার কম হচ্ছে 1s, তাহলেই বুঝতে পারবে 1s এর শক্তি সব থেকে কম, এই সব থেকে শক্তি কম। তার থেকে বেশি কে 2s, তার থেকে বেশি কি 2p। বলে এইটুক তো স্যার ঠিক আছে, প্রথম তলা, তারপরে দ্বিতীয় তলা, তারপরে কে আছে 3s, তারপরে কে আছে 3p। বলে স্যার তৃতীয় তলাও যাচ্ছে আস্তে আস্তে, ভালো কথা, কিন্তু তৃতীয় তলায় এই যে জায়গাটা, এর থেকে কম শক্তি হচ্ছে 4s, এর থেকে শক্তি কম কার, 4s এর। তারপরে এর থেকে তারপরে হচ্ছে 3d। তাহলে এই জায়গায় দেখো গোলমালটা বাঁধলো। পরপর ক্রমবর্ধমান শক্তি অনুসারে যদি উপকক্ষগুলোকে সাজায়, এটা হচ্ছে প্রথম তলা, ফিল আপ হয়ে গেছে। তারপরের তলা 2s 2p, ফিল আপ হয়ে গেছে। 1s মানে হচ্ছে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। তারপরের তলায় 2s 2p মানে কটা ইলেকট্রন, 2 আর 6 10টা ইলেকট্রন। তারপরের তলায় দেখো গোলমাল বেঁধেছে কথায়, 3s 3p মানে কটা ইলেকট্রন, এই সরি 8টা ইলেকট্রন। তাহলে 8টা ইলেকট্রন। তারপরে কে ফিল আপ হচ্ছে, তারপরে কিন্তু 3d, অর্থাৎ তৃতীয় কক্ষের বাকিগুলো ফিল আপ হচ্ছে না, চতুর্থ কক্ষে ফিল আপ হয়ে যাচ্ছে 4s। 4s এর দুটো ফিল আপ হলো চতুর্থ কক্ষে। তারপরে 3dর বাকি দিয়ে দিতে 5টা বেঞ্চ, 5 দিয়ে 10টা ফিল আপ হলো। এই জায়গাটায় তো গোল বাঁধলো। অর্থাৎ যদি আমি পটাশিয়ামের ক্ষেত্রে ভাবি, প্রথম কক্ষে দুটো ফিল আপ হয়ে গেল, তারপরে কক্ষে 8টা ফিল আপ হয়ে গেল, তারপরের কক্ষে তোমার কি হলো 3 নম্বর কক্ষে যে 8টা ফিল আপ হলো। কিন্তু যখনই 8টা ফিল আপ হলো, বিজ্ঞানী আহ্বাও বলল যে 3s 3 থেকে 3pর শক্তি বেশি, এনার্জি বেশি, কিন্তু তার থেকে 3dর আগে তার থেকে তোমার শক্তি বেশি হচ্ছে 4s, এবং 4s এর থেকে বেশি 3d। তার মানে 3dর থেকে কম হচ্ছে 4s। তা 3dর থেকে কম যদি 4s হয়, তাই কি করে ইলেকট্রন পটাশিয়ামের ক্ষেত্রে এটা ভর্তি হলো, এটা ভর্তি হলো, এটা পুরোপুরি নয় এইটুকু ভর্তি হলো, নিয়ে এগুলো বাকি থাকলো, এখানে দুটো ভর্তি করে এলো। তাই 2 8 8 1, কারণ এসে কটা ধরে, এসে একটা ধরে, তাই আমি 2 8 8 1। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হলো 2 8 8 2। বলে কেন, বলে এই তো 1s এ কটা। তাহলে এটাকে যদি আমি লিখি, তাহলে দেখো এটাকে মুছে দিই একটু, তাহলে বুঝতে পারবে। তাহলে 1s এ কটা রয়েছে, তাহলে এটাকে যদি সাজাই যে 1 নম্বর কক্ষের এটা উপকক্ষ, দেন 2s, দেন 2p, দেন 3s, দেন 3p, দেন 4s, দেন 3d। তাহলে এইটুকু, বাকিটা লিখলাম না। তাহলে এবার পরপর যদি করি, পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম 19, তাহলে প্রথম কক্ষে দুটো, এই যে 2 আছে মানে দ্বিতীয় কক্ষে এস আর পি ভর্তি হয়ে গেল, এসে দুটো ভর্তি হলো আর পিতে দুটো ভর্তি হলো, এসে দুটো প্লাস পিতে 6টা, তাহলে দ্বিতীয় কক্ষে ভর্তি হয়ে গেল। এবার তৃতীয় কক্ষে আসি, তৃতীয় কক্ষে কটা, এস আর পি 2 + 6 ভর্তি হয়ে গেল, তাহলে 2 8 8। এবার পড়ে থাকছে একটা, চতুর্থ কক্ষে চলে গেল, কেননা তারপরে তো তৃতীয় কক্ষে সাব অরবিট ফিল আপ হবে, তৃতীয় কক্ষে রুমটা ফিল আপ হবে, তাহলে কত একটা। তাহলে কত, সেই জন্য আমি লিখি 2 8 8 1, নাকি 2 8 9। একইভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে ভাবো, ক্যালসিয়াম 20, তাহলে প্রথম কক্ষে ফিল আপ হলো 1s, মানে অর্থাৎ প্রথম তলা ফিল আপ হলো রুম, দ্বিতীয় তলায় দুটো রুম ফিল আপ হয়ে গেল 2s 2p। তাহলে মোট কটা, মোট হচ্ছে এখানে একটা বেঞ্চ, দুটো ছাত্র বসলো, এখানে দুটো বেঞ্চ, এই 3টে বেঞ্চ, 6টা ছাত্র বসলো, মোট 8টা ছাত্র বসলো। তারপরের কক্ষে চলে গেল, ইলেকট্রন যখন তার পরে কক্ষে গেল তখন কি হলো, এস আর পি রুম ফাঁকা পেলো, এস আর পি রুম ফাঁকা পেলো, ঠিক আছে। তাহলে এস এ হলো দুটো আর পিতে হলো 6টা, মোট 8টা। তারপরে আর কেউ বলছে যে তোরা ওখানে বসতে পারবি না, বলে কেন, বলে তোদের থেকে 4 তলায় ওর শক্তি কম,
ওই রুমে যে বসগা। তাহলে আর পড়ে আছে কটা ক্যালসিয়ামে? 2, 8, 10 আর 8, 18 আর দুটো। বলে ঠিক আছে, এস যে রুমটা রয়েছে সেখানে দুটো স্টুডেন্ট, একটা বেঞ্চি আছে, দুটো স্টুডেন্ট বসতে পারে, বসে পড়লো। ঠিক আছে, এইবার কারো মনে প্রশ্ন হতে পারে, স্যার এটা তো ইলেকট্রন বিন্যাস, স্ক্যান্ডিয়ামে যদি চলে যায় 21, নিজেরাই করতে পারবে, দেখো 11 জিনিস কীরকম। স্ক্যান্ডিয়াম 21 কী হবে? তাহলে দেখো 1s এ দুটো, 2s 2p 6 আর 2 8টা, 3s 3p 6 আর 2 8টা, 4s এ দুটো, তারপরে কত হলো? 18 আর 2 20 আর 1 21। তারপরে তো 3d, অর্থাৎ 3 নম্বর 3 তলার রুমটা ফিল আপ হচ্ছে। এখানে কটা আছে বেঞ্চ? 5টা আছে, 10টা ইলেকট্রন ধরবে, অতএব 3 তলায় এটা হয়ে যাবে 9টা। কারণ এবার ওই যে দুটো ফিল আপ করে চলে এসছে 4 তলায়, এবার বলছে তোরা 3 নম্বর রুমে বড় ঘরটায় বসগা, 5টা বেঞ্চ আছে, এরপরে যত ইলেকট্রন ধরবে 10টা পর্যন্ত সে 3 তলাতেই বাকিটা ফিল আপ করলো। একদম কত পর্যন্ত? আপ টু জিঙ্ক Zn30 পর্যন্ত, যেখানে 2, 8, এখানে 18, 2, তাহলে আর 10 আর 18, 28 আর 2, 30। ঠিক আছে, তাহলে মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটা বুঝতে পেরেছো। হঠাৎ মনে হলো, হঠাৎ বুঝিয়ে দিলাম, জানি না, যদি বুঝে থাকো থ্যাংক ইউ, ভালো লাগবে আমার।